প্রিয় ছাত্রছাত্রীরা, আজ বিবি অনার্স প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে আমি আমার ক্লাসে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুন নবী রনি, প্রভাষক হিসেব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদেরকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইটি পড়াবো। আর আজকে আমাদের আলোচনার বিষয় হবে চ্যাপ্টার 5 এর মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। মার্চেন্ডাইজ অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে এটি আমার প্রথম লেকচার। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং পুরো বিষয়টি আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনায় আমরা কি কি জানতে পারবো দেখো। আমাদের আজকের আলোচনায় আমরা জানতে পারবো মজুদ পণ্য কি, মজুদ পণ্য হিসাব রক্ষণের পদ্ধতিগুলো কি কি, কালান্তিক মজুদ পণ্য ও নিত্য মজুদ পণ্য পদ্ধতি কি, কালান্তিক ও নিত্য উভয় পদ্ধতি কিভাবে হিসাবভুক্ত করব সেই পদ্ধতিটা আমরা জানবো এবং একটি অঙ্কের সমাধান করা হবে। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখে সবগুলো আইটেমই বুঝতে পারবে। প্রথমে আসো মজুদ পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি জিনিসটা কি সেটা আমাদেরকে জানতে হবে। কেমন? এখন দেখো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেটা হলো কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট হিসাবকালে যে পরিমাণ পণ্য ক্রয় করে তার সমস্তটাই ওই হিসাবকালে বিক্রয় নাও হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট হিসাবকাল শেষে এই অবিক্রিত মজুদ পণ্যকেই বলা হয় মজুদ পণ্য অথবা মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অর্থাৎ একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য স্টকে থেকে যায়, মজুদ থেকে যায়, সেটাই হলো যে মজুদ পণ্য, সেটাই হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন আমি তোমাদের মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। মজুদ পণ্য হিসাব রক্ষণের পদ্ধতি দুইটি, একটা হলো কালান্তিক মজুদ পণ্য মজুদ পদ্ধতি, আরেকটা হলো নিত্য অবিরত মজুদ পদ্ধতি। কালান্তিক মজুদ পদ্ধতি সেটাকে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম নামে চিনব, আর নিত্য বা অবিরত মজুদ পদ্ধতি সেটাকে আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম নামেই চিনব। এখন দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে কালান্তিক মজুদ পদ্ধতিটা কি এবং নিত্য মজুদ পদ্ধতি জিনিসটা কি। কালান্তিক মজুদ পদ্ধতি অথবা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম যে পদ্ধতিতে সমস্ত হিসাবকাল ধরে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিটি লেনদেনের বিস্তারিত হিসাব না রেখে হিসাবকাল শেষে মজুদ পণ্য গণনা করা হয়। হিসাবকাল শেষে মজুদ পণ্যটা গণনা করা হয়, তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলা হয়। তার মানে হলো এখানে মজুদটা পণ্য ক্রয় বিক্রয়ের যে হিসাবটা সেটা একটা নির্দিষ্ট সময় শেষে, একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে গণনা করা হয়, সেজন্য এটাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। এই কালান্তিক মজুদ পদ্ধতিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত প্রতিটি লেনদেনের বিস্তারিত হিসাব রাখা হয় না, ফলে যে কোনো সময় কি পরিমাণ পণ্য মজুদ আছে তা জানা যায় না এবং প্রতিটি বিক্রয় শেষে উক্ত বিক্রিত পণ্যের পরিমাণও জানা যায় না। যেহেতু এটা হিসাবকাল শেষে এটার গণনা করা হয়, এখন হিসাবকালের মাঝামাঝি সময়ে অথবা যে কোনো সময় এটার বিস্তারিত হিসাব চাইলে সেক্ষেত্রে বিস্তারিত হিসাব জানা যায় না। তাহলে কালান্তিক মজুদ পদ্ধতি সম্পর্কে আমরা বুঝলাম। এবার আসো নিত্য মজুদ পদ্ধতি অথবা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সেটা কি। যে পদ্ধতিতে সারা হিসাবকাল ধরে পণ্য ক্রয় বিক্রয়ের বিস্তারিত হিসাব রাখা হয় তাকে নিত্য মজুদ পদ্ধতি বলে। এই পদ্ধতিতে প্রতিটি লেনদেনের পর অবিক্রিত বা মজুদ পণ্যের পরিমাণ জানা যায়। প্রতিটি লেনদেনের মজুদ পণ্যের পরিমাণটা জানা যায়, কেননা এটা ক্রয় বিক্রয়ের সাথে সাথে হিসাব রাখা হয়, সেজন্যই এটার কি হয়, মজুদ পণ্যের পরিমাণটা যে কোনো সময় জানা যায়। এবার আসো এই অধ্যায়ের জাবেদা করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। এই অধ্যায়ে আমরা জাবেদা করব দুইটা নিয়মে, একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম
আরেকটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে কি কি জিনিস বুঝলে বা কিভাবে আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা করব, কিভাবে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের জাবেদা করব। এখান থেকে দেখলে তোমরা সেই জিনিসটা অনেক সহজভাবে করতে পারবা। তাহলে এই জিনিসটা তোমাদেরকে অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারেই দেখবা। তাহলে আসো প্রথমেই এই পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে পারচেজ হিসেবে না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে লিখতে হয়। তাহলে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পারচেসের জন্য পারচেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। কেমন? আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেস করা হলে সেটাকে পারচেস হিসাবেই লিখতে হয়। তাহলে এখানে আমরা একটা পার্থক্য পেলাম, সেটা হলো যে যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে পণ্য পারচেস করা হলে আমরা পারচেস না লিখে লিখবো মার্চেন্ডাইজ ইনভেন্টরি, আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে পারচেস হলে পারচেসই লিখবো। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে করিয়ে দেই, সেটা হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম যে সিস্টেম, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম, সেক্ষেত্রে তোমরা সাধারণত যেভাবে জার্নাল শিখে এসেছো প্রথমত রেকর্ডিং প্রসেসে যেভাবে তোমরা জার্নাল করে আসো, সেই জার্নালই হলো পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। এখানে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম সেটাই তোমাদেরকে এখন কিছু কিছু নিয়ম জানলেই তোমরা সেটা পারবা, খুব বেশি কঠিন হবে না। তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেম হলো তোমরা যেটা আগে শিখে আসছো সেটা, আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমটা হলো এখানে পারচেসের জায়গায় পারচেস না বসে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়। আচ্ছা, এবার 2 এ আসো। এই পদ্ধতিতে পণ্য ক্রয় পরিবহন খরচের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করা হয়। তাহলে দেখো, পারচেস করলেও মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হয়, আর ক্রয় পরিবহনের জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ডেবিট করব। এবার 2 এ পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে দেখো, এই পদ্ধতির জন্য ক্রয় পরিবহন খরচের জন্য ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইনকে ডেবিট করতে হয়। তাহলে এখানেও আমরা কিছু পার্থক্য পেলাম, সেটা হলো ক্রয় পরিবহনের ক্ষেত্রে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো পারপেচুয়াল সিস্টেমে, আর পিরিয়ডিক্যাল সিস্টেমে ক্রয় পরিবহনের জন্য ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইনকেই ডেবিট করব। এবার আসো 3 এ দেওয়া আছে এই পদ্ধতিতে পারচেজ ডিসকাউন্টের জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে ক্রেডিট করা হয়। আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে পারচেজ রিটার্ন এবং পারচেজ ডিসকাউন্ট যেটাই আসুক সেটাকে আমরা ক্রেডিট করব। এখানে কোনো অন্য কিছু করতে হবে না, যেটা আসে সেটাই লিখতে হবে। এবার 4 এ আসো। এই পদ্ধতিতে সেলসের জন্য 2টো জাবেদা দিতে হয়। এতক্ষণ গেল 1 2 3, সেগুলো গেল পারচেসের সাথে, আর এখন হলো সেলসের ক্ষেত্রে। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে সেলসের জন্য 2টো জাবেদা দেব, একটা হলো বিক্রয় মূল্যের জন্য, অন্যটা ক্রয় মূল্যের জন্য। আর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে সেলসের জন্য একটি জাবেদা দিতে হয়, সেটা হলো বিক্রয় মূল্যের। আশা করি বুঝতে পেরেছো। মনোযোগ সহকারে এটা জানতে পারলে তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো, আমি তোমাদেরকে একটা নমুনা দেওয়া আছে, পারচেজ রিটার্ন, পারচেজ ডিসকাউন্ট, এটার রেকর্ডিং, এটা হিসাবভুক্ত আমরা কিভাবে করব। প্রথমেই আসো 1 এ মার্চেন্ডাইজ পারচেজ অন ক্যাশ অবলিক ক্রেডিট। মার্চেন্ডাইজ পারচেজ ক্রয় করা হলো নগদে অথবা ধারে। তাহলে আমরা সাধারণত ক্রয় করলে জাবেদা কি দিই বাংলায় মনে আছে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব, আর যদি ধারে হয় ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। ঠিক এখানেও ঠিক সেম, পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম পারচেজ ডেবিট, ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, পারচেজ ডেবিট, ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ অবলিক অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার আসো 2, পেইড ফ্রেইট অন পারচেজ। পেইড ফ্রেইট অন পারচেজ, ফ্রেইটের জন্য ফ্রেইট ইন অথবা ট্রান্সপোর্ট ইন ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর পারপেচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর দেখো পারচেজ রিটার্ন টু সাপ্লায়ার। 3 এ পারচেজ রিটার্ন টু সাপ্লায়ার, ক্রয় ফেরতের জন্য কি জাবেদা দেব? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্ন এন্ড অ্যালাউন্স ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, পারচেজ রিটার্নের জায়গায় পারচেজ রিটার্ন না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। দেখেছো? যে একটু আগে আলোচনা করলাম, পারচেজ রিটার্ন না লিখে লিখতে হবে
মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আচ্ছা, এরপর 4-এ আসো, ক্যাশ পেইড টু সাপ্লায়ার উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট ভাটার সময়ের মধ্যেই টাকা পরিশোধ করলে কি হবে? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, পারচেজ ডিসকাউন্ট না হয়ে এখানে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার আসো 5-এ, ক্যাশ পেইড টু সাপ্লায়ার আফটার ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ডের ভাটার সময়ের পরবর্তী সময়ে টাকা পরিশোধ করলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর পারপেচুয়ালেও অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, এটার কোনো পার্থক্য হবে না। এবার আসো সেলস রিটার্ন এবং সেলস ডিসকাউন্ট রেকর্ডিং। কিভাবে আমরা বিক্রয় ফেরত এবং বিক্রয় ভাটা হিসাবভুক্ত করব। এখানে দেখো, প্রথমেই একে মার্চেন্ডাইজ সোল্ড অন ক্যাশ অবলিক ক্রেডিট। মার্চেন্ডাইজ সোল্ড বিক্রি করা হলো, পণ্যদ্রব্য বিক্রি করা হলো নগদে অবলিক ধারে। তাহলে আমরা সাধারণত বিক্রি করলে যাবে কি দেই? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর ধারে হলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এটা ইংলিশে আমরা লিখলাম কি? ক্যাশ অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা হলো পিরিয়ডিক্যাল সিস্টেম। আর পারপেচুয়াল সিস্টেমে মনে আছে নিশ্চয়ই, আমরা সেলসের জন্য দুইটা জাবেদা দেব। একটা হলো ক্যাশ অবলিক অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। এটা টাকাটা হবে সেলস প্রাইসের টাকাটা। আর দ্বিতীয় জাবেদাটা হবে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে হবে কস্ট প্রাইসের টাকাটা। এবার আসো 2-এ, ফর সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। সেলস রিটার্ন বিক্রয় ফেরতের জন্য আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে কি জাবেদা দেব? বিক্রয় ফেরতের জন্য সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। এরপর দেখো 3-এ, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল উইথিন ডিসকাউন্ট পিরিয়ড। কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার নিকট থেকে কালেকশন পাওয়া গেল উইথিন ডিসকাউন্ট পিরিয়ড, ভাটার সময়ের মধ্যে দেনাদার নিকট থেকে পাওয়া গেলে আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমে জাবেদা দেব ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে ক্যাশ ডেবিট, সেলস ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। দেখেছো এখানে কোনো পার্থক্য নেই। আর 4, কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল আফটার ডিসকাউন্ট পিরিয়ড। ডিসকাউন্ট পিরিয়ডের পরবর্তী সময়ে যদি কালেকশন হয় সেক্ষেত্রে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর পারপেচুয়ালেও ঠিক সেম, ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে হলো সেলসের ক্ষেত্রে শুধুমাত্র সেলস এবং সেলস রিটার্নের ক্ষেত্রে পিরিয়ডিক্যালি একটা জাবেদা হবে, আর পারপেচুয়ালে সেলসের জন্য দুইটা, সেলস রিটার্নের জন্য দুইটি জাবেদা। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে। এবার আমরা আসো একটি অঙ্কের সমাধান করি। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এক্সাম্পল 1, ইনফরমেশন রিলেটেড টু ডেডো কোম্পানি ইজ প্রেজেন্টেড বিলো। এখানে দেওয়া আছে 2013 জানুয়ারি 1, পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম দয়াল কোম্পানি ফর টাকা 50,000, টার্ম 210 নেট 30, এফওবি শিপিং পয়েন্ট। এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট হলো ফ্রি অন বোর্ড শিপিং পয়েন্ট, মানে এটা হলো ভাড়া সংক্রান্ত চুক্তি, যে পরিবহন খরচ কে দিবে। যদি এফওবি শিপিং পয়েন্ট থাকে তাহলে মনে রাখবে পরিবহন খরচ হবে ক্রেতার বইতে, যিনি ক্রয় করেন তার বইতে হবে, বিক্রেতার বইতে কোনো জাবেদা হবে না। এরপর আসো জানুয়ারি 5, পেইড ফ্রেট কস্ট অফ টাকা 2000 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম দয়াল কোম্পানি। ক্রয় পরিবহন ফ্রেট কস্ট 2000 টাকা, ক্রয়ের ক্ষেত্রে ক্রয় পরিবহনের জন্য 2000 টাকা পরিশোধ করা হলো। এরপর জানুয়ারি 9 আছে পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু দয়াল কোম্পানি। দয়াল কোম্পানিকে ডিউ অ্যামাউন্টের টাকা পরিশোধ করা হলো। ঠিক আছে, এখন এখানে কি করতে হবে? ইনস্ট্রাকশন, জার্নালাইজ দ্য ট্রানজাকশন ইন দ্য বুকস অফ ডিডো কোম্পানি আন্ডার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম আর পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। এখন প্রথমেই আমরা সমাধান করব আন্ডার পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম।
তাহলে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম দেখো মনে আছে কিনা, আমরা সাধারণত যেভাবে জাবেদা দেই, যেটাতে নর্মালি আমরা যেভাবে শিখে এসেছি জাবেদা, সেটাই হলো যে পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম। সেই ক্ষেত্রে জানুয়ারির 1 তারিখে যে মার্চেন্ডাইজ পারচেজ করা হয়েছে সেটার জন্য কি দিতে হবে, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। দেখো 2013 জানুয়ারি 1 পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 50,000 টাকা। এরপর দেখো জানুয়ারি 5 কি দেওয়া আছে, পেইড ফ্রেট কস্ট অফ টাকা 2000 অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম দ্য অয়েল কোম্পানি। ক্রয়কৃত পণ্য আনার জন্য ফ্রেট কস্ট দেওয়া হয়েছে 2000 টাকা, পরিবহন খরচ। তাহলে ফ্রেট কস্টের জন্য ফ্রেট ইন ডেবিট ক্যাশ ক্রেডিট 2000 টাকা। এরপর দেখো জানুয়ারি 9 পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু দ্য অয়েল কোম্পানি। এখানে জানুয়ারি 9টা করার জন্য তোমাকে টার্মটা মনে রাখতে হবে 210 নেট 30, 10 দিনের মধ্যে দিলে 2%, 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। তাহলে 210 10 দিনের মধ্যে, যেহেতু এখানে পারচেজ করা হয়েছে জানুয়ারির 1 তারিখে, 1 থেকে 10 দিন, তার মানে 11 তারিখের মধ্যে পরিশোধ করলে 2% ছাড় পাওয়া যাবে। সেই ক্ষেত্রে ডিডো কোম্পানি পরিশোধ করেছে 9 তারিখে, যেহেতু 9 তারিখে পরিশোধ করেছে, সেই ক্ষেত্রে তাহলে 2% ছাড় পাওয়া যাবে। তাহলে দেখো 50,000-এর 2% হলো 1000, তাহলে শেষের জানুয়ারির 5-এর জাবেদাটা কি হবে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ ডিসকাউন্ট ক্রেডিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 50,000 টাকা, পারচেজ ডিসকাউন্ট হবে 50,000-এর 2%, ওই যে 10 দিনের মধ্যে দিলে 2% ছাড়, এই 2% ছাড় 1000 টাকা, আর বাকি টাকা হবে ক্যাশ 49,000 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা একই প্রশ্নের আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবার আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের ক্ষেত্রে এই অঙ্কটি সমাধান করব। সেক্ষেত্রে দেখো পিরিয়ডিক্যাল সিস্টেমের মতো এখানে শুধুমাত্র পার্থক্য হবে, আমরা পারচেসের ক্ষেত্রে আমরা পারচেস না লিখে কি লিখতে হবে, আমরা পারচেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব, ফ্রেইট ইন না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব, পারচেস ডিসকাউন্টের ক্ষেত্রে পারচেস ডিসকাউন্ট না লিখে আমরা কি লিখব, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব। সেক্ষেত্রে দেখো 2013 জানুয়ারি 1 আমরা যে জানুয়ারি 1 তারিখে যে পারচেস করেছিলাম, পারচেস না লিখে লিখেছি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 50,000 টাকা। এরপর জানুয়ারি 5 তারিখে যে ফ্রেইট কস্টের জন্য আমরা ফ্রেইট ইনকে ডেবিট না করে লিখেছি মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট 2000 টাকা। সবার শেষে জানুয়ারির 9 তারিখে পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু দ্য অয়েল কোম্পানি, সেটার জন্য আমরা পারচেজ ডিসকাউন্ট না লিখে আমরা এখানে লিখেছি কি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট ক্যাশ ক্রেডিট। এখানে 50,000 2% 1000 টাকা, আর ক্যাশ হলো 50,000 থেকে 1000 গেলে 49,000 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে অঙ্কটি করানো হয়েছে সেটি ভালোভাবেই বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদের বাসায় করার জন্য একটা হোমওয়ার্ক দিলাম। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় চেষ্টা করবে। এটা সম্পর্কে এখন আমি কিছুই আলোচনা করছি না, এটা তোমরা বাসায় চেষ্টা করবে। চেষ্টা করে কার কার হয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে সেটা ছবি দিতে পারো। আশা করি তোমরা পারবে। তো পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করেছো, এটা আশা করতে পারি। এবং তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে আশা করি তোমরা সেগুলো বাসায় করবে এবং বাসায় করে সেটা সমাধান করতে পারবে। আর পরিশেষে সেটাই বলবো যে সবাই বাসায় থাকো, পড়াশোনার মধ্যেই থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।